নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গের ভোট ঠিক তার আগে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে অনেক জায়গা থেকে অনেক ধরনের ইনপুটস এসে হয়তো পৌঁছাচ্ছে আপনাদের কাছেও। ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যেটা আমাদের চোখে পড়েছে এবং অবশ্যই বেশ খানিকটা মিলে যাচ্ছে 2021 সালের মতোই। অর্থাৎ বিজেপি নেতারা ওভার কনফিডেন্ট হয়ে বেশ কিছু বক্তব্য রাখতে শুরু করেছেন পাবলিকলি, এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে ব্যাকফায়ার করবে না তো? 2021 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচার করতে এসেছিলেন এবং আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে তিনি একটি টার্ম ইউজ করে ফেলেছিলেন। তিনি বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, দিদি ও দিদি। এই যে বক্তব্য, এই যে কটাক্ষের সুর, সেটা কিন্তু বাঙালিদের মধ্যে কোনোভাবেই একটা সঠিকভাবে পৌঁছায়নি বার্তাটা, এবং সেখান থেকে একটা বিরূপ মনোভাব তৈরি হয়। এবং ঠিক একইভাবে অমিত শাহ যে কাজটা করলেন গতকাল, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপটে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়ে উঠেছে। তার কারণ অমিত শাহ হঠাৎ করে বললেন, এ দিদি, এ দিদি কান খোলকার শুনলো। এই যে কথা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের নজরে দেখা এবং তাকে সেইভাবে বক্তব্য রাখা, তাকে সেইভাবে একদম কটাক্ষের বাণীতে ডাকা, সেটা কিন্তু কখনো পশ্চিমবঙ্গের একটা রাজনীতির যে ধরন, পশ্চিমবঙ্গের রাজনীতির যে ঐতিহ্য, সেটার সঙ্গে মেলে না। তো আপনারা আগে দেখুন সেই ক্লিপিংটা, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। অবশ্যই আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সামগ্রিক পটচিত্রটা কি, পশ্চিমবঙ্গের রাজনীতির ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কে জিততে পারে ভোটের ক্ষেত্রে, কে কতটা এগিয়ে আছে, কোন কোন দিক থেকে। दीदी आँख खोल कान खोल कर सुन लो। दीदी आँख खोल कान खोल कर सुन लो। আপনারা শুনলেন সেই জায়গাটা। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে পলিটিক্যাল কেরিয়ার, এত দিনকার পলিটিক্যাল কেরিয়ার, 2011 সালে বাম শাসন শেষ হওয়ার পর থেকে তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতা, এবং সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছে তার সরকার, কিন্তু তার পরবর্তীতেও পশ্চিমবঙ্গের জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের ভার্ডিক্টটা দিয়েছে। সেগুলোর পেছনে বিভিন্ন মেকানিজম থাকতে পারে, বিভিন্ন স্কিম কাজ করতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের যে অবস্থা, সেখানে একটা বড় সড়ো বদলের ছবি। সেটা কি? সেটা এসআইআর। এবং যে ছবিটা একদম সরাসরি উঠে আসছে যে ভোটার লিস্ট, সেই দিক থেকে বিজেপি বেশ খানিকটা অ্যাডভান্টেজের জায়গাতেই রয়েছে। এবং সরাসরি রাজনৈতিক বিশ্লেষকরা তারা যে কথাটা বলছেন বারংবার, যে একদম ডিজাইনড একটা রেজাল্ট 2024-এর পর থেকে বিজেপি আর কোনো রিস্কই নিতে চাইছে না। একদম একটা ডিজাইন রেজাল্ট বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখা গিয়েছে, এবং সেই জায়গাটা একদম রীতিমতন ইলেকশন কমিশনকে ম্যানেজ করে তারা করছে, তেমন একটা অভিযোগ তোলে সবসময় বিরোধীরা। এবং এই মুহূর্তে সেই অভিযোগের উপর ভিত্তি করে আমরা যদি একদম বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো 2024-এ বিজেপি যখন দেখলো যে সারা দেশ থেকে 240টা আসন তারা পেয়েছে, যেটা ম্যাজিক ফিগারকে টাচ করেনি। 272 ছিল ম্যাজিক ফিগার 543-এর মধ্যে, কিন্তু ম্যাজিক ফিগারকে টাচ করেনি বিজেপির মোট প্রাপ্ত আসন সংখ্যা। তাদেরকে বিভিন্ন মানুষদের সাহায্য নিতে হয়েছে, তার মধ্যে চন্দ্রবাবু নাইডুকে নেওয়ার জন্য সবচেয়ে বেশি দাম এখনো পর্যন্ত বিজেপি চোকাতে হচ্ছে। তো সেই জায়গার পর থেকে যতগুলো বিধানসভা ভোট হয়েছে, সেটা মহারাষ্ট্র হতে পারে, হরিয়ানা হতে পারে, দিল্লি হতে পারে, বিহার হতে পারে, প্রত্যেকটায় একটার পর একটা কিন্তু অমিত শাহ এবং তাদের বিভিন্ন ধরনের মেকানিজম গুলোকে কাজে লাগিয়ে তারা ভোটে জয়ী হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন অন্য ধরনের ছবি। এবং দিল্লি ভোটের ক্ষেত্রে যে মূল অভিযোগটা উঠেছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও আমরা শুনতে পেয়েছিলাম, যে ভোটার লিস্টে একটা কারচুপি, ভোটার লিস্টের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে ভারতীয় জনতা পার্টি, এবং তার মাধ্যমে তারা একটার পর একটা রাজ্য জয় করছে। তো সেই জায়গাটা এই মুহূর্তে একটা বড় সড়ো গেম চেঞ্জিং কিন্তু একটা ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে। এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এসআইআর এর পরেই ভোট হলো এবং একদম রীতিমতন ক্লিন সুইপ করলো বিজেপি। বিহারের ভোটের যে রেজাল্ট, সেটা আমরা কোনো সমীক্ষাতে দেখতে পাইনি। এবং 243টা আসনের মধ্যে 205খানা আসন একটা জোট পেয়ে যাচ্ছে, এটা সত্যি কিন্তু ভাবতে বেশ খানিকটা অবাক লাগে।
এবং সেটা সম্পূর্ণভাবে যে একদম অর্গানিক্যালি পাচ্ছে সেটাও নিয়ে কিন্তু বেশ খানিকটা সন্দেহ প্রকাশিত হয়েছিল। আপনাদের নভেম্বর মাসের 14 তারিখের পর আমরা রেজাল্ট বিশ্লেষণ করেও দেখিয়েছিলাম যে কিভাবে পর 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 এক একটা সিটে একই ধরনের সংখ্যার ব্যবধানে মার্জিন গুলো সেট করা হয়েছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে ডিজাইনার রেজাল্ট সেটা একটা ফ্যাক্টর, এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শেষ পর্যন্ত হবে কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা এসআইআরটা, সেটা যেমন একটা বিষয়। অন্যদিকে কেন কাজ করতে পারে এসআইআরটা সেটা আপনাদের সাথে একটা বিষয় একটু আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদম সরাসরি এই ধরনের একটা এসআইআর এর পরবর্তীতে যে ভোটার লিস্টটা বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে 2021 বা 2024 ভোটে তৃণমূল কংগ্রেস যে যে জেলায় যে যে আসনগুলোতে এগিয়েছিল সেই জেলায় সেই আসনগুলো থেকে বিধানসভা আসনে ধরুন কোথাও তৃণমূল কংগ্রেস 5,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল, সেখানে 10,000 ভোট কাটা হয়ে গিয়েছে। কোথাও তৃণমূল কংগ্রেস 20,000 ভোটের মার্জিনে এগিয়েছিল, সেখানে 30,000 ভোট কাটা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা আসন ধরে ধরে একদম লিস্ট ওয়াইজ কিন্তু সম্পূর্ণ বিষয়টার ভোটার লিস্টে বেরিয়ে এসেছে। এটা একদম অলৌকিক ঘটনা নাকি আমরা জানি না, এটা কাকতালীয় কিনা আমরা জানি না, তবে অবশ্যই এই ঘটনাগুলো ঘটছে। ঠিক যেমন মুর্শিদাবাদ জেলার কথা আপনাদের একটু উল্লেখ করি, কারণ 23 তারিখ প্রথম পক্ষে মুর্শিদাবাদের ভোট, এবং সেখানে মুর্শিদাবাদ জেলায় 22টা ধরুন আসন রয়েছে, একদম 22টা বিধানসভা আসন রয়েছে মুর্শিদাবাদ জেলায়। তার মধ্যে 21টাতেই মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে জিতেছিলেন, 22টার মধ্যে 21টাতেই। কিন্তু সেই মুর্শিদাবাদে এই মুহূর্তে মোট 11 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। টোটাল মুর্শিদাবাদ জেলায় 22টা জেলা মিলিয়ে 11 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। অর্থাৎ এক একটা বিধানসভা আসনে 22টা জেলায় 11 লক্ষ মানুষের নাম বলতে এক একটা বিধানসভা আসনে গড়ে 50,000 করে ভোটারের নাম বাদ গিয়েছে। এক একটা বিধানসভা ক্ষেত্রে জয়ের মার্জিন কত থাকতে পারে? 10,000 থেকে 50,000-এর মধ্যেই ম্যাক্সিমাম ভ্যারি করে। তো সেখানে এক একটা কেন্দ্রে যদি 50,000 করে ভোট বাদই যায়, এবং যেখানে তৃণমূল কংগ্রেস এইরকম ভাবে 2021 সালে ফল করেছে, সুতরাং ধরে নেওয়াই যায় তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ গিয়েছে। তো সেই ফ্যাক্টর গুলো কিন্তু কাজ করবে। এবং অন্যদিকে একটা রীতিমতন জায়গা আমরা যেটা পয়েন্ট আউট করে শুরু করলাম ভিডিওটা, যে বিজেপির ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কোথাও কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের উক্তি তারা করে ফেলছে, অমিত শাহ 2026-এ দাঁড়িয়ে এটা একটা ভুল প্রমাণিত হবে না তো? সম্পূর্ণটা তারা যেভাবে সাজিয়েছিল সম্পূর্ণটা ব্যাকফায়ার করে যাবে না তো? এই যে এ দিদি বলে যে ডাকা, এ দিদি কান খুনকার শুনলো, এই যে বিষয়টা, এগুলো কোথাও গিয়ে একদম সরাসরি ব্যাকফায়ার করবে না তো? এই প্রশ্ন উত্থাপিত হচ্ছে এই মুহূর্তে। এবং অবশ্যই আপনাদেরকে জানাই যে বাংলা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের ভোট সেটা কিন্তু অবশ্যই সারা দেশের কাছে একটা লিটমাস পেপার টেস্টের মতন। অর্থাৎ তাদের হাতে সমস্ত ধরনের মেশিনারি রয়েছে। কোন কোন মেশিনারি আমরা বলছি না, আপনারা জানেন সবটাই। তার পরবর্তীতেও পশ্চিমবঙ্গে এসে ধাক্কা খেতে হলো বিজেপিকে। এই জায়গাটা যদি আরো একবার দেখা যায় 2026-এ, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড়ো চাপে পড়বে ভারতীয় জনতা পার্টি 2029-এ ভোটের ক্ষেত্রে, এটা বলা যায়। অর্থাৎ অন্যান্য রাজ্যগুলোতে যেখানে ভোট রয়েছে, 2027 উত্তরপ্রদেশে ভোট রয়েছে, বিভিন্ন জায়গায় 2027-এ গোয়ায় ভোট রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইবার যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি হারে, তাহলে কিন্তু অবশ্যই তারা নতুন একটা আনন্দ নিয়ে কাজ করবে, তারা একটা এনার্জি নিয়ে কাজ করবে। কারণ ভারতীয় জনতা পার্টি যে যে মেশিনারি গুলোকে কাজে লাগাচ্ছে, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, দিল্লি, প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে যে অভিযোগগুলো উঠছে, সেটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে কাজ করলো না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকার চুজ করে ফেললো, বিজেপির বিরুদ্ধে থাকা সরকার। সেটা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা রাজ্য একটা নতুন স্পৃহা নিয়ে কাজ করবে। এবং উল্টো দিকে দাঁড়িয়ে সেই সিচুয়েশনটা নিয়েও তো আমাদের বিশ্লেষণ করতে হবে। উল্টো দিকে দাঁড়িয়ে যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শেষ পর্যন্ত তারা জিতে যায়, এত কিছু, এত আপনারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক প্রচুর হচ্ছে, রাস্তা দিয়ে তিনি হেঁটে গেলে দুদিক দিয়ে মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছেন তাকে দেখবার জন্য, সেগুলো সমস্তটাই আমরা দেখেছি, একদম সামনে থেকে দেখেছি। কিন্তু তার পরবর্তীতেও যদি রেজাল্টটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায়,
কোনোভাবে যদি বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে, তাহলে 2029-এ কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স বা একদম বিরোধীদের যে লড়াইটা সেটা আরো বেশি কঠিন হতে যাচ্ছে। কারণ কোথাও একটা প্রমাণিত হয়ে যাবে যে মেশিনারি কোথাও গিয়ে একটা পলিটিক্যাল পার্টির জন্য বড় সড়ো একটা ভূমিকা পালন করছে এবং সেটা করাতে তারা সমর্থ হচ্ছে। আপনাদের সামনে রাখলাম পুরোটাই এই মুহূর্তে বাংলার ভোট, সেদিকে সারা দেশের নজর, এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি যারা 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, তারা সরাসরি সরকার চালাচ্ছে কিংবা তাদের অ্যালায়েড সরকার চলছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসে যদি তারা ধাক্কা খায় তাহলে কিন্তু অবশ্যই একটা বড় সড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সেটা তামিলনাড়ুর ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা কাজ করছে না, কারণ সেখানে তারা এআইডিএমকে এর সঙ্গে যেভাবে রয়েছে সেটা জোটবদ্ধ অবস্থায় থাকলেও এআইডিএমকে সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করেই রেখেছে। তো ভারতীয় জনতা পার্টির খুব একটা প্রভাব তামিলনাড়ুর ক্ষেত্রে পড়ছে না। সম্পূর্ণ নেতা নেতৃত্বরা সবাই পশ্চিমবঙ্গে চলে এসেছেন এই মুহূর্তে ভোট প্রচার করতে। যোগী আদিত্যনাথ পর্যন্ত চলে এসেছেন, হেমন্ত বিশ্ব শর্মা চলে আসছেন, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করতে আসছেন। স্মৃতি ইরানি থেকে কঙ্গনা রানাওয়াত, প্রত্যেকে, অনুরাগ ঠাকুরকে আমরা দেখেছি প্রচার করতে। তো সমস্ত নেতা মেশিনারি সমস্ত কিছুকে কাজে লাগিয়েও বাংলা যদি জয় না হয় তাহলে অবশ্যই যেমন বিজেপির বড় সড়ো একটা ধাক্কা খাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে 2029-এর ক্ষেত্রে, ঠিক তেমন ভাবে বাংলা যদি জয় হয়ে যায় তাহলে কিন্তু বিরোধীরা এক কাট্টা হওয়ার আগে রাহুল গান্ধীকে আরো একবার প্রশ্ন করবে যে এই মুহূর্তে তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী ভবিষ্যৎটা কি। পর পর প্রত্যেকটা রাজ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে ভবিষ্যৎটা কি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আপনাদের সামনে পুরোটা রাখলাম। আপনারা অবশ্যই বিভিন্ন ভিডিও দেখছেন, পছন্দ করছেন এবং অবশ্যই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। যে যে দলের সাপোর্টার তার বিপরীতে কথা আপনারা অবশ্যই পছন্দ করছেন না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে শেষ কথা মানুষ বলবে, শেষ কথা অবশ্যই যারা ভোটার তারা বলবে। আমরা শুধুমাত্র সেগুলোই প্রস্তুত করছি যেগুলো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যেটা প্রবাবল একটা ঘটনা করতে পারে, সেই ধরনের কিছু মন্তব্য আমরা করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনারা গ্রহণ করুন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের প্রত্যেকটি এপিসোড কেমন লাগছে। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।